অরল্যান্ডো ফ্লোরিডা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গত কয়েকদিন ধরে কোভিড মহামারী সম্পর্কে আমি আপনাদের কাছে আসছি কিছু বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি সম্পূর্ণ ভিন্ন আলোকে করোনা ভাইরাস ইনফেকশনের জন্য কাজ করছেন এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কাজ করছেন এবং খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে উনি কাজ করছেন, যেটি আমরা আপনাদের সামনে উপস্থাপিত করব। আমার সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মুশফিক মোবারক। অধ্যাপক মোবারক অর্থনীতির অধ্যাপক, উনি ডেভেলপমেন্টাল ইকোনমিক্সে কাজ করেন আমেরিকার বিখ্যাত ইয়েল ইউনিভার্সিটিতে। তিনি এখন যে ব্যাপারটিতে কাজ করছেন সেটা হলো কোভিডের একটি মডেল নিয়ে বাংলাদেশে, এবং তার বিভাগ এই ব্যাপারে কিছু খুব ইন্টারেস্টিং কাজ করছে। অনেক ধন্যবাদ অধ্যাপক মোবারক আমাদের সাথে আজকে শরীক হবার জন্য। যদি আমাদেরকে আপনার প্রজেক্ট সম্পর্কে কিছু বলতেন। জি অবশ্যই, আর আমন্ত্রণ জানার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকেও। থ্যাংক ইউ ডক্টর আতিক। হ্যাঁ, আমরা তো বাংলাদেশে আমরা 3 সপ্তাহ আগে আমার চিন্তা হলো, যখন হয়তো 4 সপ্তাহ আগে যখন কোভিড এর লোক আক্রান্ত হওয়া আরম্ভ করলো প্রথমে, যা আমরা কিভাবে স্পেশালি একটা ডেভেলপিং কান্ট্রি, তো সেখানে আমাদের কিছু কিছু রিসোর্স কনস্ট্রেন্ট আছে। তো ওই ধরনের এলাকায় আমরা কি ধরনের কাজ করতে পারি যেটা গভর্নমেন্টের বা পলিসি মেকারদের সাহায্য করতে পারে। তো প্রথমে আমার কথা মনে হলো যে আসলে টেস্টিং এর উপর ভিত্তি করে একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি খুব সহজে নেওয়া যাবে না, কারণ আমাদের টেস্টিংটা খুব সাথে সাথে বা ইমিডিয়েট টার্মে, এমনকি মিডিয়াম টার্মেও অন্যান্য দেশে যত টেস্ট হয়, তো এরকম লো মিডল ইনকাম কান্ট্রিতে অতটা টেস্ট করা সম্ভব নয়। আমাদের তেমন একটা অবকাঠামো নেই, যে টেস্টিং ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটাও নেই। তো সেই পরিপ্রেক্ষিতে কি ধরনের কাজ করা যায় যেটা গভর্নমেন্টকে বা অন্যান্য যেগুলো বড় ডিসিশন মেকার আছে দেশে, যেমন ব্র্যাক, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। তো সেই চিন্তা করে আমরা বিভিন্ন ধরনের গবেষণার কাজ একসাথে শুরু করলাম, কিছু ডেটা কালেকশন, কিছু ইন্টারভেনশন। তো আমি একটা স্লাইড দেখিয়ে আপনাকে একটু বিভিন্ন যে কাজের লাইন চলছে সেটা একটু বুঝিয়ে বলতে পারবো। তো আমি একটু দেখে এখানে শেয়ার করা যায় কিনা। তো প্রথমত আমরা যেহেতু এমনিতে দেশে কয়েক বছর ধরে অনেক ধরনের প্রজেক্ট চলছে, কাজ চলছে, তো বিভিন্ন জায়গায় আমরা ডেটা কালেক্ট করি। সেটা কোভিড এর কারণে না, বা এমনকি হেলথের কারণে না, অন্যান্য বিভিন্ন প্রজেক্টে, যেমন স্যানিটেশন প্রজেক্ট বা উন্নত চুলার প্রজেক্ট বা রোহিঙ্গা রেফিউজি এরিয়াতে তাদের ইকোনমিক সিচুয়েশন, এগুলো প্রথমে দেখা, ডেটা কালেকশন করে আরেকটা কিছু আমরা ইন্টারভেনশন চালাই, যদি দেখা যে কোনো ধরনের ইকোনমিক প্রোগ্রাম দিয়ে লোকজনের উপকার করা যায় কিনা, আর যদি করা যায় তাহলে সেটাকে আরো স্কেল আপ করা যায় কিনা। তখন আমার মনে হলো যে আমাদের যেহেতু এই ডেটা কালেকশনের অনেক লোক ইনফ্রাস্ট্রাকচার সারা দেশে আছে, তো আমরা সারা দেশভিত্তিক আমরা ওই এই ধরনের ডেটা কালেকশন সম্পূর্ণ চালাই। যেমন এই ম্যাপে দেখা যাচ্ছে যে আমরা গত 3 বছরে বাংলাদেশের বিভিন্ন এলাকায় এভাবে যেগুলো এরিয়াকে গ্রেতে হাইলাইট করা আছে, তো সেগুলো জায়গায় আমরা অলরেডি ডেটা কালেকশনের লোক ছিল। আর তাছাড়া ওখানে আমাদের ফোন নম্বর আছে, তাদের মানে লোকজনকে ফোন করে জানা যায় তাদের কি অবস্থা। তো সেভাবে বোঝা যে লোকজন কি দেশের বিভিন্ন এলাকায় কোভিড এর সিমটম লক্ষণ দেখা যাচ্ছে কিনা, বা কোভিড এর কারণে যে লকডাউন শুরু হলো, তো সেই কারণে কি কোনো ইকোনমিক স্ট্রেস আরম্ভ হয়েছে কিনা, যেমন এখানে ফুড সিকিউরিটির কি অবস্থা। কারণ আমাদের মতো দেশে শুধু এটা তো একটা হেলথ প্রবলেম না, এটার থ্রুতে যদি ওই লকডাউনের কারণে যদি একটা দুর্ভিক্ষ আরম্ভ হয়ে যায় কোনো এলাকায়, সেটা তো আরো বড় আকারে একটা প্রবলেম দেখা দেবে। তো প্রথম কথা হলো যে আমরা ডেটা কালেকশন আরম্ভ করলাম, সেটা হলো যে রোগের লক্ষণ দেখা, তারপর লোকজন এই রোগ সম্পর্কে কি জানে, মানে কি ধরনের ব্যবহার করছে, সোশ্যাল ডিস্টেন্সিং গাইডলাইন তারা মেনটেন করছে কিনা, মাস্ক পরে বেরোচ্ছে কিনা, তো সেগুলো দেখা, যাতে গভর্নমেন্ট বা অন্যান্য ডিসিশন মেকার জানতে পারে যে দেশের সারা বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় লোকজনের রিয়াকশনটা কিরকম। তাছাড়া ইনকাম শক, মানে
কোনো জীবিকার থ্রেট দেখা গেছে কিনা, ফুড ইনসিকিউরিটি, মানে খাবার দাবারের দাম কি বেশি, আমরা যেগুলো লোকজন বেশি প্রয়োজন, যেমন চাল, ডাল, তেল, এগুলোর দাম সারা দেশ থেকে ডেটা কালেক্ট করা আরম্ভ করেছি, শর্টেজ। তাছাড়া আরেকটা হলো যে যেহেতু এই রোগটা মাইগ্রেন্টদের থ্রুতে ট্রান্সমিশন হয়, মানে কেউ যদি ধরেন বিদেশ থেকে, ইটালি থেকে এসে দেশে আসলো বা সিঙ্গাপুর থেকে দেশে আনলো, আর তারপরে তারা যদি তাদের গ্রামের বাড়িতে চলে যায়, উপজেলায় চলে যায়, তো সেগুলো জায়গায় তো ওই রোগের রোগটা দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই কারণে আমরা ওখানে কোথায় কোথায় মাইগ্রেন্ট যাচ্ছে সেগুলো ডেটা কালেক্ট করা আরম্ভ করেছি। আর তাছাড়া এটা ফোন করে তো এগুলো তো ডেটা কালেক্ট হচ্ছে, ফোন করে আরেকটা কাজ করা যায়, সেটা হলো যে ওই একই ফোনের মাধ্যমে ডেটা ছাড়াও একই সময় একটা অ্যাপিল করা যায়। ধরেন একজন লোকজনকে ভালো ইনফরমেশন দিয়ে বোঝানো যে এই করোনা ভাইরাস এই কারণে হয়, এগুলো এই ধরনের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত। আর যদি আপনার সম্ভব হয়, আপনার এই যে কথাগুলো বলছি এটা কিন্তু আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব এদেরকেও জানেন। হ্যাঁ, আর তাছাড়া জানানোর সাথে সাথে আমরা বলে দিই যে যেহেতু হয়তো আপনাকে ফোন করতে হবে, সাথে সাথে আমরা কিছু একটা ফোন ক্রেডিটও পাঠিয়ে দিচ্ছি, তাতে সোশ্যাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে মানে ভালো ইনফরমেশনটা যাতে তাড়াতাড়ি স্প্রেড হয়। সেটার কারণ হলো যে অলরেডি গভর্নমেন্ট, টেলিকম কোম্পানিগুলো একটা ওই রিংটোনের মাধ্যমে অনেক মেসেজ পাঠাচ্ছে, কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা, সোশ্যাল সায়েন্সের গবেষণা করে দেখা গেছে গত 10-15 বছর আমি এই ধরনের কাজ করি আফ্রিকায়, সাউথ আমেরিকা, এশিয়ায়, বাংলাদেশেও, যে লোকজন অনেক সময় কথা শুনে তাদের প্রতিবেশী বা বন্ধু বান্ধবের কথা বেশি শুনে গভর্নমেন্টের কথার তুলনায়। তো এই কারণে এই ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্স স্ট্র্যাটেজি আমাদের একটু চেষ্টা করা উচিত। তা আমরা সিয়েরা লিওনে মানে ইবোলা ক্রাইসিসের পরে এই কথাটা আমরা জানতে পেরেছি যে এই ধরনের সিম্পল ইন্টারভেনশন, যেটা হলো সোশ্যাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে, সেটা একটু বেশি ভালো কাজ করে। আর তাছাড়া আরেকটা ব্যাপার খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে দেশে তো মসজিদে যাওয়ার কথা মানা করেছে, কারণ রিলিজিয়াস গ্যাদারিং বা সোশ্যাল গ্যাদারিং হলে এই ধরনের কন্টেজিয়াস ডিজিজ লোকজনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। কিন্তু এখন শুধু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডিরেক্টিভ দিলেই তো হবে না। যদি গ্রামে গঞ্জে এই কথাটা লোকজন মানতে চায়, তাহলে কিন্তু একদম গ্রামের মসজিদে ইমামের সাথে কথা বলে তাকে কনভিন্স করা দরকার। সে যদি আমাদের মেসেজটা এন্ডোর্স করে আর সে তার গ্রামের লোককে বলে যে এখন মসজিদে আসার দরকার নেই, তাহলে এই কাজটা ভালো করে হবে। তো আমরা ওইভাবেও কার্যসূচিতে বিভিন্ন কমিউনিটি লিডারদের থ্রুতে, মসজিদের ইমাম, স্কুলের হেডমাস্টার, তাদেরকে কল করা হচ্ছে, মানে শত শত বা হাজার হাজার কল যাচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিয়নে। আর মানে তাদের সাথে আমাদের কথা হয় যে আপনি মান্নার লোক, আপনার কথা হুজুর, আপনার কথা লোকজন শুনবে। আর মানে কিছু কোরআন হাদিসের কথা বলা, যে এই যে ক্রাইসিসের সময় যে এই কিছু কিছু রুল হয়তো ভাঙা যায়, বা সৌদি আরবেও মসজিদ এখন বন্ধ, এই ধরনের কথা কি তাদের সাথে কথাটা বলে তাদেরকে বোঝানো আর তাদেরকে উদ্বুদ্ধ করা, যাতে সে অন্য লোককে কল করে সেই কথা বোঝায়। তো এগুলা হলো কিছু কিছু উদাহরণ কি ধরনের কাজ আমরা করছি মানে সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে। হ্যাঁ, আর বিভিন্ন আপনি যে কথা বললেন, বিভিন্ন কিছু স্পেশাল সাব পপুলেশন আছে যাদের রিস্ক একটু বেশি, যেমন রোহিঙ্গা রেফিউজির একটা সাব পপুলেশন, বা গার্মেন্ট ওয়ার্কার আরেকটা। তো সেগুলো সাব পপুলেশন নিয়ে আমাদের কিছু কিছু কাজ হচ্ছে, সেটা গভর্নমেন্টের সাথে। আপনি যে ব্যাপারটা বললেন আসলে এটা খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে কোভিড যেভাবে মানে বাংলাদেশের অর্থনৈতিক বা আর্থসামাজিক পার্সপেক্টিভ কথা যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস জানলাম। এই যে আপনি আমাদেরকে বললেন যে বাংলাদেশের জন্য যেখানে 68,000 গ্রাম আছে, এবং সেই গ্রামে যদি র্যাপিড ডাটা কালেকশন করা যায় ফোনের মাধ্যমে, কারণ বাংলাদেশ এখন ফোনের যে নেটওয়ার্ক সেটা মোটামুটি বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে পৌঁছে গেছে। তারপর যে কথাটা আপনার বললেন যে অলরেডি, যেটা আমরা বারবার করে বলছি যে ট্রেসিং, আমাদের যেটা মানে একটা প্রবলেম ট্রেসিং এর জন্য, যে আমাদের টেস্ট কিট কম বা টেস্ট করার ক্যাপাসিটি কম, কিন্তু তারপরও সাইন সিমটমস, তারপর মাইগ্রেন যারা আসছে ইটালি থেকে বা কোনো জায়গায় যদি কোনো ইনফেকশন হয় কোনো পকেটে, সেখান থেকে জানা যে হ্যাঁ এখানে মারা গেছে, এবং সেখানে কন্ট্যাক্ট ট্রেসিং করা। তো দেখা যাচ্ছে যে
আমি যে আমরা গত কয়েকদিন ধরে কথাটা বলছিলাম যে কন্ট্রাক্ট ট্রেসিং করা কিংবা এই ডাটাগুলো কালেক্ট করে সেখানে অ্যাক্টিভলি কাজ করা, এই যে দেখালেন আপনি, এটা কোয়াইট ফ্যাসিনেটিং। এটা কি বাংলাদেশে এই মুহূর্তে ব্র্যাকের সাথে বা কোনো অর্গানাইজেশনের সাথে আপনারা শুরু করে দিয়েছেন, কাজ হচ্ছে দেশে? জি, কাজ হচ্ছে। আর সেটা কাজ হচ্ছে অ্যাকচুয়ালি গভর্নমেন্টের একজন এজেন্সিতে, নাম A2I, যেটা প্রাইম মিনিস্টার অফিসে বসে। সেটা হলো যে আমাদের কারেন্ট গভর্নমেন্টের একটা ডিজিটাল বাংলাদেশের একটা ইনিশিয়েটিভ ছিল। তো সেটা হলো ওই A2I হলো একটা ধরেন একটা টেকনোক্র্যাটিক আর্ম অফ দ্য গভর্নমেন্ট, যারা সেই ডিজিটাইজেশনে কাজ করছে। আর তারা একটা খুব সেন্ট্রাল রোল এখন প্লে করে আমাদের এই যেহেতু নতুন ধরনের ইনোভেশন দরকার, নতুন ধরনের ডেটা দরকার। তা আমার মানে প্রধান কাউন্টার পার্ট হলো A2I। তো আমি এখানে একটা উদাহরণ দেখাই। এটা একটা বাংলাদেশের উপজেলার ম্যাপ। তো এখানে আমরা কি কি ডেটা ব্যবহার করে এই ম্যাপটা তৈরি করেছি, এটা হলো যে ডার্ক কালার গুলো দেখা যাচ্ছে, সেটা হলো মানে কোভিড রিস্কের একটা ইন্ডেক্সের মতো। হ্যাঁ, তো রিস্কের ইন্ডেক্সটা আমরা কেমন করে তৈরি করলাম, এটা হলো বিভিন্ন ধরনের ডেটা একসাথে মিলায়। তো কি 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 ধরনের ডেটা? একটা হলো যে ওই সিভিল এভিয়েশন অথরিটি যখন লোকজন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে লোকজন এয়ারপোর্টের মাধ্যমে মাইগ্রেন্টরা ফিরলো। এখন তো সেই ফেরার সময় আপনার যারা ট্রাভেল করেছে, আপনারা নিশ্চয়ই জানেন একটা ডিসেম্বারেশন কার্ড ফর্ম ফিল আপ করতে হয়। তো সেগুলোর ডেটা ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে যারা যারা ফিরলো তারা কোন উপজেলা থেকে বা কোন জেলা থেকে আসছে, মানে প্রথম এসেছে, বিদেশে গিয়েছিল, বিদেশ থেকে ফিরলো। আর যারা বিদেশ থেকে ফিরলো তারা কি সিঙ্গাপুর থেকে, ইটালি থেকে, নাকি ফ্রান্স থেকে, নাকি সৌদি আরব থেকে বা ইউএই থেকে ফেরত আসলো। কারণ বিভিন্ন এলাকায় তো কোভিড এর রিস্ক, গ্লোবাল রিস্কটা বেশি ছিল, তাই না? তো সেটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ ডেটা বোঝা যে যারা ফেরত আসছে তারা তাদের বাসার ঠিকানাটা কি, আর তারা কোন মানে এয়ারপোর্ট থেকে ছেড়ে কোন কোন জেলা বা কোন কোন উপজেলায় তারা ছড়াই ছিড়াই পড়ছে। তো সেটা একটা। আরেকটা হলো যে BMET, মানে বাংলাদেশ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট ট্রেনিং এজেন্সি, যারা মাইগ্রেশনের পারমিট দেয়। তো তাদের থেকে জানা যায়, তাদের ডেটাবেস আছে যে গত 5 বছর বা গত 10 বছরে কাকে কাকে পারমিট দেওয়া হয়েছিল, তারা তাদের ঠিকানা কি, কোন উপজেলায়, কোন ইউনিয়ন, আর তারা কোন কোন দেশে গেছে। কারণ আমরা ডেটা কম্পেয়ার করে দেখেছি যারা ওই পারমিট কিন্তু আর রিটার্ন মানে সিভিল এভিয়েশন অথরিটি রিটার্নের ডেটা একইভাবে খুব ভালো করে মিলে। তাহলে ওই পারমিট ডেটা থেকে আরো বড় আকারে বোঝা যায় যে লোকজন যে ফেরত আসতে থাকবে তারা কোথায় থেকে ফেরত আসবে এবং কোন কোন উপজেলায় বা ইউনিয়নে ছড়াছিড়ে পড়বে। কারণ ওই পারমিট ডেটার মধ্যে আবার মানে ঠিকানাটা আরো খুব সুন্দর করে, খুব ভালো করে একদম ডিটেল দিয়ে দেওয়া আছে। আর তাছাড়া আরো ডেটার কথা বলি, যেমন বাংলাদেশে আপনারা নিশ্চয়ই জানেন যে ওই 333 নাম্বারটা এখন ডিস্ট্রেস কল, COVID-19 এর ডিস্ট্রেস কল হিসেবে দেওয়া যায়। তো আমরা তো সেখান থেকেও আমার গভর্নমেন্টের সুবিধাতে সেই কলগুলা কোথা থেকে আসছে, কারণ ওই মোবাইল সার্ভিস কোম্পানিগুলো যেমন গ্রামীণফোন, রবি, এরা কিন্তু যেখান থেকে কলটা যায়, তো সেটা দেখে তারা কিন্তু বুঝতে পারে যে কোন সেল টাওয়ার থেকে সেই কলটা গেছে। তো সেই সেল টাওয়ারের উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো কোন উপজেলা থেকে কলগুলো যাচ্ছে। তো সেই সবগুলা ডেটা মিলায় আমরা একটা রিস্ক ইন্ডিকেটর তৈরি করেছি। আর এই রিস্কের কাজ মানে কি, প্রয়োজনটা কি, যে যদি আমাদের মানে কোয়ারেন্টাইন একটু টার্গেট করতে হয় বা রিলিফ বা অর্থনৈতিক সাপোর্ট যদি টার্গেট হয়, তাহলে আমাদের বোঝা দরকার যে আসলে দেশের কোন কোন এলাকায় সেই রিলিফের প্রয়োজনটা বেশি। তো সেই কারণে এই কাজটা চলছে, যেটা মানে আমাদের নিজস্ব ডেটা, তাছাড়া সিভিল এভিয়েশন ডেটা, গভর্নমেন্টের ডেটা, মোবাইল সেলফোন কোম্পানি ডেটা, সবকিছু মিলাই এই কাজটা হচ্ছে। আরেকটা উদাহরণ দেই, সেটা হলো এই যেখানে আমার লেখা ছিল এই কোনাটা। এখন আমাদের তো বিভিন্ন রিলিফ, যেমন গভর্নমেন্ট গত সপ্তাহে ঘোষণা দিয়েছে যে যাদের সাপোর্ট দরকার তাদেরকে একটা স্টিমুলাস পেমেন্টের মতো করতে হবে। এখন একটা বড় ধরনের কমপ্লিকেশন হলো যে হঠাৎ করে আমরা বুঝবো কি করে যে কার এই রিলিফের প্রয়োজন বেশি। এটা একটা টার্গেটিং এর প্রশ্ন, টার্গেটিংটা কোথায় করা উচিত। টার্গেটিং করতে আসলে আমাদের প্রথমে বোঝা দরকার যে কি ধরনের লোককে আমরা টার্গেট করবো, যে তারা কি দরিদ্র, হতদরিদ্র, তাদেরকে করব, হ্যাঁ সেটা করা উচিত। তাছাড়াও যাদের হয়তো এই গত 1 মাসে ইফেক্টটা বেশি পড়েছে যাদের জীবনে, যেমন যারা ধরেন দিনমজুরি, যে আগে যে ধরনের কাজ করতো সেই ধরনের কাজ একদম বন্ধ হয়ে গেছে, তো সেই ধরনের লোকজন আইডেন্টিফাই করার প্রয়োজন।
তাছাড়া যারা ধরেন মোবাইল ওয়ার্কার, যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, তাদেরকে হয়তো একটু টার্গেট করা বেশি প্রয়োজন, কারণ মাইগ্রেন্ট ওয়ার্কার যদি সাহায্য না পায়, তারা মাইগ্রেট করে কাজ করা আরম্ভ করে, তাহলে তো পাবলিক হেলথ রিস্ক আরো বেশি বেড়ে যায়, কারণ হিউম্যান মুভমেন্টের কারণেই তো এই ডিজিজটা ছড়ায়। তো প্রথমে তো সেই কথাগুলো জানা। তারপর সেকেন্ড কথা হলো যে আমাদের দেশের 160 মিলিয়ন বা 16 কোটি লোক, তাদেরকে কিভাবে 16 কোটি লোকের মধ্যে কাদের সাহায্য প্রয়োজন তা কিভাবে আমরা প্রথম বুঝবো। তো সেই কাজটাও এখন আমরা করছি, সেটা হলো যে গ্রামীণ ফোন রবির সাথে পার্টনারশিপ নিয়ে কিছু রিসার্চার যারা বেশিরভাগ আমেরিকায় বাস করে, তবে অনেকে কিছু রিসার্চার যারা বাংলাদেশি অরিজিন, আর তাছাড়া গভর্নমেন্টের A2I প্রোগ্রাম, আমরা সবাই মিলে একটা কাজ করছি। সেটা হলো যে যদি আমরা লোকজনের যেখান থেকে আমাদের এই যে এগুলা ডেটা কালেক্ট হলো, হ্যাঁ, তো ধরেন 15,000 লোকের, সেই 15,000 লোকের মধ্যে আমরা তো ভালো করে বুঝতে পারি যে তারা হত দরিদ্রকে বা দরিদ্রকে কাদের সাপোর্ট বেশি প্রয়োজন। এখন তাদের ফোন নম্বর আমাদের আছে, তো সেই ফোন নাম্বারটা যদি আমি টেলকোর সাথে মিলায় দেখতে পারি যে যারা দরিদ্র তাদের সেলফোন বিহেভিয়ার প্যাটার্নটা কিরকম। যেমন দেখা যায়, আপনি হয়তো এটা তো সারপ্রাইজিং হবে না যে আপনি যেভাবে আমাদের সেলফোন ব্যবহার করি, মেসেজিং যতটা করি বা ফোন কল যতটা করি বা টপ আপ বিহেভিয়ার আমাদের যেরকম, দরিদ্র মানুষের টপ আপ বিহেভিয়ার অন্যরকম। তো তাদের সেলফোন বিহেভিয়ার প্যাটার্ন দেখে একটু বোঝা যায়, কারো একটা সেলফোন বিহেভিয়ার প্যাটার্ন দেখে বোঝা যায় যে তারা দরিদ্র কিনা। তো সেইভাবে আমরা ইনডিরেক্টলি টার্গেটিং করতে পারি। তো এটাও একটা নিউ ইনোভেশন। সেই কাজটা ইমপ্লিমেন্টেশন, এই কাজের ধরেন একটা কনসেপ্ট লেভেলের কাজ, সেটা রোয়ান্ডায় হয়েছে, আফগানিস্তানে হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি আগের ডেটা থেকে যে আসলে এই কাজটা করা সম্ভব, একটা ইনডিরেক্টলি ভাবে টার্গেটিং করা সম্ভব। এখন আমাদের বাংলাদেশে যেটা করা প্রয়োজন, যেটা একদম নতুন ইনোভেশন, যে সেই রোয়ান্ডা বা আফগানিস্তানের কাজটা আমাদের টেলকো ডেটার সাথে সম্পর্কে আমরা করবো, আর করে তারপর গভর্নমেন্টের সাথে সেটা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করবো। তো এগুলা হলো যে কিছু নতুন ইনোভেশন, যেটা গভর্নমেন্টের বা টেলিকম কোম্পানি আর যার ক্যাপাসিটি আর রিসার্চের ক্যাপাসিটি আছে, সবাই মিলে একসাথে এই কাজটা করতে পারি। কারণ হঠাৎ করে যেহেতু এই রোগে ক্রাইসিসে চলে এসছে, এখন আমাদের আসলে নতুন ইনোভেশনের খুব প্রয়োজন, আর খুব তাড়াতাড়ি যাতে ইনোভেশন গুলো হয়, যাতে আমরা লোকজনের হাতে নগদ টাকা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি। দিস ইজ ফ্যাসিনেটিং ওয়ার্ক আপনারা যেটা করছেন। আজকে বাংলাদেশে যদি সামগ্রিক পরিস্থিতির উন্নতি দরকার, যেটা আমরা যারা সাধারণ মানুষরা চিন্তা করছি, যে যারা অর্থনীতিবিদ না, তথ্য উপাত্ত বা ডাটার যে কত ক্ষমতা, আর তার চেয়ে বড় জিনিস যে এই ডাটাগুলো এরকম যে সমস্ত দেশগুলো বিপদে ছিল তাদের যে ডাটা, এবং সেই ডাটার সাথে যে আপনারা কম্পারিজন করছেন, এবং আমাদের মধ্যে অনেকে আমরা মনে করছি যে বাংলাদেশ সরকার বোধহয় যথেষ্ট কাজ করছেন না বা টেস্ট করছেন না। আমরা যারা দেশের বাইরে থাকি, দিস ইজ কোয়াইট ফ্যাসিনেটিং ফর আস, এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশের অনেকের জন্য একটা স্বস্তির ব্যাপার হবে। অবশ্যই যে আসলে আমরা যতটুকু ভাবছি সুপারফিশিয়ালি বা উপর থেকে, যে আসলে করোনা শুধু তো ইনফেকশন বা মানুষ রোগ আক্রান্ত হচ্ছে তা না, তার চেয়েও বড় জিনিস যে একটা দেশের স্বাস্থ্য নির্ভর করে অর্থনৈতিক স্বাস্থ্যের উপরে। অবশ্যই অর্থনৈতিক স্বাস্থ্য নির্ভর করে প্রত্যেকটি মানুষ যারা বাংলাদেশের 68,000 গ্রামের বিভিন্ন কোনায় ছড়িয়ে রয়েছে, তাদের মধ্যে খাবারের সমস্যা কতটুকু হচ্ছে, তাদের মধ্যে খাবারের সরবরাহ আছে কিনা, তার চেয়ে বড় কথা যে কোন জায়গাটায় সমস্যা বেশি। কারণ আমাদের তো সবকিছু অপ্রতুল, তো আমাদের সীমাবদ্ধ সবকিছু, এবং সীমাবদ্ধ অবস্থার মধ্যে কার কাছে কোনটা পৌঁছে দেওয়া যায় সেটা হলো খুবই দরকার। এটা একটা অসাধারণ কাজ আপনারা করছেন, এবং এটা অনেকেই জানা নয়, এবং আমরা যখন শুনেছি যে এই ধরনের কাজ হচ্ছে, আমি জানতে চেয়েছি যে আপনারা কাজ করছেন, বাংলাদেশের ব্র্যাকের সাথে কাজ করছেন, এবং আরো ভালো লাগলো যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশের এই প্রকল্পটি যাদের মধ্যে আপনারা তথ্য বা ইনফরমেশন ফিড করছেন, এবং তারা সেইভাবে কাজ করছে। কারণ আমি একটা ছোট কথা বলি, আপনি যে কথাগুলোর মধ্যে বললেন, সেটা হলো যে যেমন ওই A2I এর কথা যে বললাম, ডিজিটাল বাংলাদেশ, ওনার সাথে যে ডিরেক্টর, ওনার নাম অনিক চৌধুরী, তা আসলে সারা দিন রাত তারা সবাই কাজ করছে। তো আমার মিটিং হয়, তো আমার তো প্রায় প্রত্যেক দিনই তাদের সাথে কথা হয়, যেহেতু এতগুলো প্রজেক্ট একসাথে চলছে। এর মধ্যে আমরা মিটিং করি বাংলাদেশ ঢাকার সময় যখন রাত 2টা বাজে,
আর মাঝে মধ্যে আমরা মিটিং করি যখন ঢাকায় সকালবেলা আর আমার এখানে রাত 11টা-12টা বাজে। তার মানে এটা দেখে আমি বুঝতে পারি যে মানে লোকজন খুব সিনসিয়ারলি আর অনেক এনার্জি নিয়ে কাজ করছে, আর খুব সুন্দর করে তারা মানে মানে আমাদের তো সবারই ক্যাপাসিটি এখন কনস্ট্রেন্ট, তাই না? কারণ এমন না যে এটা একটা বাংলাদেশ স্পেসিফিক প্রবলেম আর সারা পৃথিবীর লোক এখন এসে আমাদের সাহায্য করবে, যেমন ধরেন একটা সাইক্লোনের সময় যেমন যেটা হতে পারে। এখন সবাই তো নিজস্ব কাজ নিয়ে, নিজস্ব ক্রাইসিস নিয়ে নিজেরাই সবাই ব্যস্ত। জন্য এইরকম একটা ক্রাইসিস যে আমরা নিজের উপকার আমাদের নিজেদেরকে করতে হবে। এখন ব্র্যাকও অনেক ধরনের কাজ করছে দেশে। আমি এটুয়ার কথা বললাম, তাছাড়া যে ডিজি হেলথ আছে, ডিরেক্টর জেনারেল হেলথ, ডক্টর আজাদ, উনিও আমি শুনেছি যে দিন রাত কাজ করছে। তো সবাই আসলে চেষ্টা করছে। আর এমনকি আমার আসলে এটার সাথে বলা উচিত যে প্রাইভেট সেক্টরে তো অনেক কন্ট্রিবিউশন আছে। আমি যে মোবাইল ফোনের কথা বারবার উঠলো, যখন কাজের কথা হলো, তো কেন মোবাইল ফোনের কথা উঠছে, যে কারণ হলো যে তাদের লোক মানে আমাদের দেশের 16 কোটি লোকের ইনফরমেশন, তথ্য যে আমাদের প্রয়োজন, যে তথ্যের উপর ভিত্তি করে আমরা এই ধরনের জীবিকার সাহায্য করার ইন্টারভেনশন করতে পারি বা জীবনের সাহায্য করার ইন্টারভেনশন করতে পারি। যেই তথ্যটা দরকার সেই ধরনের তথ্য 16 কোটি লোকের তথ্য আমার হাতে নেই, এমনকি সরকারের হাতেও যতগুলো তথ্য দরকার নেই। কিন্তু একটা জিনিস এখন যে সবার পকেটে থাকে সেটা হলো মোবাইল ফোন। আর যেহেতু সবার পকেটে মোবাইল ফোনটা থাকে, এটা একটা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট মানে তথ্য সংগ্রহ করা। এই জন্য আমরা ফোন মানে যে আমরা নিজেরা যে সার্ভে করছি ওটা ফোন ভিত্তিক হচ্ছে। তাছাড়া আমরা সার্ভে না করলেও এই যে এই কাজটা, যে টার্গেটিং এর কাজটা হচ্ছে, এটা তাদের ফোন ব্যবহারের প্যাটার্ন দেখে করা যায়। তো এই কারণে আসলে প্রাইভেট সেক্টর পার্টনারশিপ, সরকারের সাথে, রিসার্চারদের সাথে, গবেষকদের সাথে প্রাইভেট সেক্টর পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এই কারণে বলতে চাই যে গ্রামীণ ফোন, রবি, আমাদের যেগুলা প্রধান টেলিকম সার্ভিস প্রোভাইডার গুলো আছে, তারাও কিন্তু অনেক তাদের কন্ট্রিবিউশন অনেক। আমরা প্রায় কথাটা বলতাম, এমনকি গতকালও আমি একজনের সাথে আলাপ প্রসঙ্গে বলছিলাম যে আমাদের মধ্যে সমন্বয়হীনতার বোধহয় একটা অভাব দেখতে পাচ্ছি। মানে কমিউনিটি হেলথ বা সামাজিক স্বাস্থ্য, এটা রক্ষা করার জন্য আসলে শুধু যে হসপিটাল বা শুধু যে ক্লিনিক বা শুধু যে টেস্টিং বা মেডিসিন, এটাই কিন্তু না। এটা খুব ক্লিয়ার হলো যে একটা সরকারের, যেমন এটাও বুঝতে পারছি যে আপনি যে অংশে বা যে সেক্টরে কাজ করছেন, দ্যাটস কোয়াইট ফ্যাসিনেটিং। এরকম আরো অনেকগুলো জায়গায় কাজ হচ্ছে, এটা একটা সামগ্রিক কাজ, এটা জাস্ট ক্ষুদ্র একটা অংশের কাজ না। একভাবে স্বাস্থ্য বিভাগ, আপনি ডক্টর আজাদের কথা বললেন, আমরা মনে করছি ডক্টর আজাদ শুধু হসপিটালে কি হচ্ছে বা ডাক্তারদের কি হচ্ছে তা না, জনস্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তার সাথে যে অর্থনৈতিক স্বাস্থ্য, অর্থনৈতিক নিরাপত্তা এবং কোথায় এই নিরাপত্তাটা পৌঁছে দিতে হবে, কোন জায়গায় বেশি দরকার, সেটা কোয়াইট ফ্যাসিনেটিং। আরো একটা জিনিস যেটা আপনি খুব পরিষ্কার করে বললেন যে আসলে এই বিশ্বব্যাপী মহামারীতে এই সমস্যা তো শুধু আমাদের একা না, যে শুধু যেটা বললেন যে বাংলাদেশে শুধু ঘূর্ণিঝড় হচ্ছে, বাংলাদেশ কিছু কাজ করলো, বিভিন্ন দেশ থেকে সাহায্য আসলো, এই মুহূর্তে তো পৃথিবীর সব দেশেই সমস্যা। বিশেষ করে অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী দেশ, আমেরিকা কিংবা ইংল্যান্ড বা ইউরোপের অবস্থা খুবই শোচনীয় এই মুহূর্তে বলা যায়। আমি প্রিটি শিওর যে আমাদের এখানেও এই ধরনের মেকানিজম কাজ করে, এরকম মাইক্রো ইনফরমেশন কালেক্ট করে। আর সেখানেই আসলে আমরা যারা মনে করি যে হিরো, শুধু চিকিৎসকরাই হিরো হিসেবে কাজ করছেন তা না, আসলে নেপথ্যে অর্থনীতিবিদরা, আপনাদের মতন অর্থনীতিবিদরা বড় বড় হিরো হিসেবে কাজ করছেন। না, আমার বলা উচিত চিকিৎসকরা অবশ্যই হিরো, তাছাড়া নার্সরা হিরো, যারাই আমাদের ফ্রন্টলাইন ওয়ার্কার। কিন্তু অর্থনীতিবিদের কথা উঠেন না, চিকিৎসকের তাছাড়া কথা বলি। আরেকটা কথা হলো যে যেমন বড় চাষ হচ্ছে যে দেশে এখন, বড় ধানের, এখন হাওর এলাকায় তো ওই হারভেস্টটা প্রথমে হয়। তো সেই আমরা যদি ওই হারভেস্টটা যদি ফ্লাডিং হওয়ার আগে না শেষ করতে পারি, তাহলে তো একটা বড় আকারের আসলে একটা দুর্ভিক্ষ ঘটে যেতে পারে। কারণ যদি আমাদের যে মানে ধানের কিছু লস হয়, তো ওখানেও যারা ধান চাষ করে, যারা ওই হারভেস্টের কাজটা করছে, চিকিৎসক ছাড়া তারাও আমাদের হিরো, না?
তো এটা শুধু এমন না যে আমরা যারা যারা ধনী মানুষ বা শিক্ষিত মানুষ, যে তারা তারা দেশে তাদের কাজে মানে দেশে উপকার হচ্ছে, অবশ্যই হচ্ছে যারা যারা সাহায্য করার চেষ্টা করছে, কিন্তু দেশের আমাদের সারা দেশের সব সিটিজেনদেরই কন্ট্রিবিউশন কিন্তু অনেক। হ্যাঁ, কৃষি নির্ভর বাংলাদেশে আমরা এখনো অবশ্যই একটা বড় অংশ আমরা নির্ভর করি আমাদের নিজে কি পণ্য উৎপাদন হচ্ছে তার উপরে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুড চেইন মেনটেন করাটা আমেরিকাতেও দেখছি যে ইটস বিকামিং এ বিগ প্রবলেম। ইংল্যান্ডে যেটা হয়েছে এখন, ফুড চেইন মেনটেন করার জন্য দেখা যাচ্ছে যারা অতি শিক্ষিত মানুষ যারা বসে আছে তারা এখন ফার্মে যেয়ে তাদেরকে কাজ করতে বলা হচ্ছে এবং করছে। তো অবভিয়াসলি বেঁচে থাকতে গেলে তো সব স্তরের মানুষেরই সম্ভব। আমি আপনার সাথে কথা বলে আমি একটা আশার আলো দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশের সবার জন্যই খুব দরকার। যে হ্যাঁ, ফ্রন্ট লাইনে যারা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী তারা তো এরকম একটা স্বাস্থ্য মহামারীতে কাজ করছেনই, কিন্তু তার পেছনে সারা দেশের যে ফান্ডামেন্টাল যে মানে স্তম্ভ বা পিলার গুলো আছে সেগুলো শক্তভাবে কাজ করা দরকার। এবং আপনার সাথে কথা বলে একটা সম্পূর্ণ নতুন দিক আমার সামনে বা আমাদের অনেকের সামনে উন্মোচিত হলো, এবং সেটাই আমার লক্ষ্য ছিল যে আজকে আপনার সাথে আলাপ করে সেই জিনিসটা জানা, এবং কেমন করে দেশের বিভিন্ন লেভেলে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনি যেটা A2I এর কথা বললেন কিভাবে সেটা কাজ করছে, এই সুদূর আমেরিকাতে বসে আপনি ইয়েল ইউনিভার্সিটিতে বসে যিনি ডেভেলপমেন্টাল ইকোনমির উপর কাজ করেন কিভাবে কাজ করছেন, ইটস কোয়াইট ফ্যাসিনেটিং। আপনার বিভাগে কতজন আপনার সাথে কাজ করছে বাংলাদেশকে? হ্যাঁ, আমার এটা আগেই বলা উচিত ছিল, কারণ আমি যদিও কথাটা বলছি আসলে এতগুলা কাজটা একা করা সম্ভব নয়, একা হচ্ছে না। আমাদের বড় একটা টিম আছে, যেমন আর সেই টিমে মানে অনেকে ইয়েল ইউনিভার্সিটিতে বেসড। আমাদের একটা অর্গানাইজেশন আছে নাম ইয়েল রিসার্চ ইনিশিয়েটিভ অন ইনোভেশন এন্ড স্কেল, YRISE। আর তাছাড়া ইনোভেশন ফর পভার্টি অ্যাকশন একটা অফিস আছে ঢাকায়, যেটা থ্রুতে আমরা এই কাজের আগে যে যত ধরনের ইন্টারভেনশনের কাজ চলতো বা ডেটা কালেকশনের কাজ চলতো, সেটা ওই ইনোভেশন ফর পভার্টি অ্যাকশন IPA থ্রুতে হতো। তো ওই অবকাঠামোটা যেহেতু অলরেডি ছিল আমাদের হাতে, হ্যাঁ, সেই কারণে একটু তাড়াতাড়ি আমরা রিঅ্যাক্ট করতে পেরেছি। সেটা খুব প্রয়োজনীয় ছিল, যে আসলে হঠাৎ করে 3 সপ্তাহ আগে যখন বা 4 সপ্তাহ আগে যখন এই মহামারী শুরু হলো, তখন দরকার ছিল যে খুব তাড়াতাড়ি করে আমাদের কিছু একটা রিঅ্যাকশন নেওয়া। আর যেগুলো দেশে সেই ইনফ্রাস্ট্রাকচার আগে থেকে ছিল না, সেটা ওই রিঅ্যাকশন নেওয়াটা আর একটু কঠিন। আর আরেকটা তো ইয়েল ছাড়া অন্যান্য যেমন যেহেতু আমরা বিভিন্ন ধরনের কাজের কথা বলছি, হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন অনেকের কন্ট্রিবিউশন, যেমন তাছাড়া রিসার্চার ছাড়াও, গবেষক ছাড়াও, তো আমি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ধরেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড আর বার্কলি, ওখানকে কিছু বাংলাদেশি অরিজিন আর কিছু লোকদের আইসিডিডিআরবি তে কাজ করতো, তাদেরও কন্ট্রিবিউশন অনেক। আর তাছাড়া গবেষক ছাড়াও একটা বাংলাদেশের ইউথের থ্রুতে একটা অর্গানাইজেশন নাম ইউথ পলিসি ফোরাম, যে একটা অর্গানাইজেশন অলরেডি ছিল, তো তাদের সাথে আমি সাথে সাথে যোগাযোগ করে, হ্যাঁ, আর ইউথ পলিসি ফোরামে বিভিন্ন ইয়াং প্রফেশনাল খুবই ইমপ্রেসিভ। আর এটা একটা ভালো কথা, আমি এর কারণে, এই করোনা ভাইরাসের কারণে কথা বের আসছে যে আমাদের দেশে কিন্তু ট্যালেন্ট অনেক, আর বিভিন্ন এরিয়াতে অনেক অনেক ট্যালেন্ট। তো এই হঠাৎ করে যেহেতু আমরা এই ক্রাইসিস ফেস করলাম, তো আমাদের অনেকের সাথে এখন যোগাযোগ হয়ে গেছে। তো এটা ওই ক্রাইসিসের কারণেই হলো। তবে আমার এই ক্রাইসিসটা শেষ হলে আই হোপ that we stay connected, আর সেই ট্যালেন্ট ব্যবহার করে আমাদের দেশের উন্নতি করতে পারি এরপরে। এটা আরেকটা খুব মজার কথা এবং খুব দরকারি কথা বললেন, যে এই দুর্যোগের সময় সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বাঙালি অরিজিন বা বাঙালি যারা অধিবাসী আমরা রয়েছি, আমরা একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে যারা আছেন আমাদের ফিল্ডে যারা কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করার, যে কারণে আমরা ডাক্তাররা প্রতিনিয়ত দিনের অনেক ঘন্টা তাদের সাথে কথা বলছি, জুমে মিটিং করছি। যেমন আপনার আমার মধ্যে যোগাযোগ তো সেভাবেই হলো, তাই না? যেমন আমি যখন ওই সিমটমের কথা, মানে রোগের লক্ষণের কথা যে আমি জিজ্ঞেস করবো, আমি তো অর্থনীতিবিদ, সেটা তো আমার এক্সপার্টিস নয়। হ্যাঁ, আমি সাথে সাথে আমি যোগাযোগ করলাম যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা,
তো তাদের যেটা আপনি একজন আপনি মেম্বার, আপনি চিনে আমাদের পরিচিত লোক আছে যারা কনেটিকাটে থাকে, ডাক্তার, ওনার মেম্বার। তো তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে আসলে এই কাজটা আমাদের করা দরকার, মানে ইয়েল হেলথ প্ল্যান বা ইয়েল ইনস্টিটিউট অফ গ্লোবাল হেলথ থেকে তারা বলছে যে এই ধরনের সিমটম, ধরেন শুকনা কাশি কথা জিজ্ঞেস করা, কিছু কিছু পজিটিভ সিমটম আছে যে কোভিড বোঝা যায়, আর কিছু কিছু আরেকটা সিমটম আছে যেমন কানে ব্যথা, যেটা হয়তো কমন কোল্ডের ব্যাপার। তো সেগুলোর কথা তারা বলছে আমরা সেই সিমটম গুলা কথা জিজ্ঞেস করবো, তা আপনারা কি একটু সাহায্য করতে পারেন কিনা বা ইনফরমেশন দিতে পারেন কিনা, আসলে কিভাবে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ওখানকার যেভাবে কথাগুলো জিজ্ঞেস করতে হবে আর বাংলায় অনুবাদ করে আপনাকে সেই সাহায্যটা করতে পারেন কিনা। হ্যাঁ, তো সেইভাবে আমাদের তো এই যোগাযোগটা হলো, আর সেটা খুব গুরুত্বপূর্ণ ইনপুট ছিল আমাদের কাজটা ভালো করে করার জন্য। খুবই ইমপ্রেসিভ আসলে। আশা করি আমরা খুবই আশাবাদী যে যেভাবে রোগ এই রোগ থেকে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের অর্থনৈতিক স্বাস্থ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক অবস্থা যাতে আবার নর্মালে ফিরে আসে, আমার মনে হয় সেটা অবশ্যই আমরা আশাবাদী। এবং যখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি বা দেখি তখন আরো বেশি জানতে পারি। তবে যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা যেটা জানি এই রোগ সম্পর্কে, আপনিও জানেন যে এই রোগের এখনো কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। এবং এখন যেটা জিনিসটা খুব ভালো কাজ করছে সেটা হলো সোশ্যাল আইসোলেশন। সবাইকে আইসোলেশনের যে মেইন যে ব্যাপারগুলো সেগুলো মেনে চলা, হাত ধোয়া, যাদের রোগ হয়েছে তাদেরকে দূরে রাখা, কোয়ারেন্টাইনে রাখা, এবং এখানে যে জিনিসটা দরকার সেগুলো ইনফরমেশন। এবং আপনি যেটা দেখালেন যে আপনার মডেলে যে কিভাবে এই গভর্নমেন্ট প্রাইভেট পার্টনারশিপ, যে কেমন করে ফোন কোম্পানিগুলো, গ্রামীণ ফোন বা রবি, কিভাবে এই ইনফরমেশন গুলো ডিসেমিনেট করতে পারে। তার চেয়ে আরো বড় যেটা হচ্ছে বাংলাদেশের এখন ইন্টারনেট এবং নিউজ পোর্টালের মাধ্যমেও এবং সামাজিক যোগাযোগের মাধ্যমেও এটা সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তো এটা খুবই আশার কথা। এবং মানে আপনার সাথে কথা বলাটা ওয়াজ আই ওপেনিং ফর আস। এবং আমার মনে হলো যে এটা শুধু আমার জন্য না, বাংলাদেশের নিউজ মিডিয়ারও জানা দরকার। এবং আমি খুবই ধন্যবাদ দিই আপনাকে এই ব্যাপারটা নিয়ে আলাপ করার জন্য। পপুলেশন হেলথ নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা রিস্ক গ্রুপ, যেমন রোহিঙ্গা বা যেটা বলেন যে গার্মেন্টস ওয়ার্কার একটা বড় ক্লাস্টার। তো ওটার ব্যাপারে যদি আমি জানি যে আপনি নিয়ে কাজ করছেন এবং খুব শিগগিরই একটা আন্তর্জাতিক বড় জার্নালে আপনাদের একটা কাজ পাবলিশড হবে, একটা ব্রেক থ্রু। তো আপনি যদি ওই সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, তাহলে আমি ওই রোহিঙ্গা এরিয়াতে আমরা ওই প্রথমে সেখানে ফোনগুলো করেছিলাম তিন সপ্তাহ আগে। তার কারণ হলো যে ওই রোহিঙ্গা এরিয়াতে আমাদের গত কয়েক বছর ধরে একটা বড় ধরনের প্রজেক্ট চলছে। তো আমাদের এই কারণে একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল ছিল যেখানে রোহিঙ্গাদের সিচুয়েশনটা কিরকম, তাছাড়া হোস্ট কমিউনিটি মানে ওই এলাকায় যেখানে ক্যাম্পগুলো আছে সেই এলাকায়, মানে কক্সবাজার ডিস্ট্রিক্টে অন্যান্য লোকের সম্পর্কে ডেটা নেওয়া, তথ্য নেওয়া এবং তাদের সিচুয়েশন দেখা। তো সেই অনুযায়ী এখন আমরা দেখতে পারলাম গত 2 সপ্তাহে যে আমরা ফোন করেছি সেই ভিত্তিতে যে সিমটমের কথা বললাম, যে কোভিড এর রোগের লক্ষণ, হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্প রেসিডেন্টের মধ্যে ইয়ের তুলনায় যারা হোস্ট কমিউনিটি মেম্বার তার পাশে যারা থাকে, রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু ওই সিমটমের প্রেভালেন্স অনেক বেশি। তবে সবাই একটা ভালো কথা হলো যে সবাই এই সামাজিক দূরত্ব মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, সবাই সেই ব্যাপারে মানে ইনফরমেশন ভালোই আছে। যেহেতু স্পেশালি ওই এলাকায় যেহেতু এখন অনেক ধরনের এনজিও বা আন্তর্জাতিক রিলিফ অর্গানাইজেশন তারা যেহেতু কাজ করছে, তারা সে ধরনের ইনফরমেশন পাঠাচ্ছে। কিন্তু যে জায়গায় খুব বেশি প্রবলেম দেখা গেল সেটা হলো যে লোকজন এখনো রোহিঙ্গা ওই ক্যাম্পের ভেতরে, হ্যাঁ, প্রায় 4 ভাগে 3 ভাগ লোকই এখনো মসজিদে যায়, এখনো এই মানে সোশ্যাল গ্যাদারিং, রিলিজিয়াস গ্যাদারিং এগুলো থামে নাই। আর তাছাড়া কক্সবাজার ডিস্ট্রিক্ট মানে ক্যাম্পের বাইরে বাঙালি লোকের কথা বলছি, তারা ধরেন 2 ভাগের 1 ভাগ 50% বা 54%-এর মতো তারাও এখনো মসজিদে যাচ্ছে। তো এটা একটু ডেঞ্জারাস ব্যাপার। এই জন্য আগে যে প্রথমে আমি এই যে কথাগুলো বললাম যে ফোন করে একজন লোকাল কমিউনিটি লিডারদের সাথে কথা বলা, ইমামদের সাথে কথা বলা, মানে তাদেরকে কনভিন্স করা, হ্যাঁ, এগুলো খুবই প্রয়োজন। তো এই কাজগুলো যদিও মানে এটা কিন্তু
শুনে প্রথমে আমি যদি একটা একটা মহামারীর কথা চিন্তা করি, একটা ডিজিজের কথা চিন্তা করি, রোগের কথা চিন্তা করি, ইমামদের সাথে কথা বলা তো হয়তো প্রথমে আমাদের মাথায় সেটা ঢুকবে না। হ্যাঁ, তবে এই ডেটা থেকে এখন বোঝা যাচ্ছে আমাদের কিন্তু সেই ধরনের কাজ করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে ডিজিজ ইনফরমেশন ভালোই আছে, কিন্তু মানে ভালো সোশ্যাল ইনফরমেশনটা এখনো ঠিকমতো লোকজনের কানে পৌঁছায়নি। খুবই দরকার আসলে। আমরা যেটা বুঝতে পারছি এই রোগের, আপনিও জানেন যে আমাদের সবকিছুই তথ্য বা ডেটা নির্ভর। শতকরা 80% লোকের উপসর্গ হয় খুবই সামান্য এবং তাদের হসপিটালে যাওয়ারও প্রয়োজন পড়ে না। তাদেরকে কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট বা উপসর্গের উপরে ভিত্তি করে কিছু চিকিৎসা দিলেই তারা ভালো হয়ে যায়। একটা বড় অংশ ভালো হয়ে যায়, কোনো সিমটমই থাকে না, এবং ছোট একটা অংশ যাদের হসপিটালে ভর্তি হতে হয়। এবং ওই অবকাঠামোতে আমাদের প্রবলেম আছে, এবং যারা রিস্ক গ্রুপ বা যারা মাইগ্রেন্ট তাদের মধ্যে ওটা একটা বড় সমস্যা। যদিও রোহিঙ্গাদের সিচুয়েশনটা খুব ইউনিক, আপনি যেটা বললেন যে সেখানে ইতিমধ্যে দেশি বিদেশি বিভিন্ন দাতা সংস্থা কাজ করছে এবং দে আর ভেরি ওয়েল মনিটরড। কিন্তু তারপরেও যেটার উপর আপনি এমফাসিস দিলেন সেটা হলো যে সাধারণ মানুষকে বোঝানো যে সামাজিক দূরত্ব বজায় রাখাটা সবচাইতে শক্তিশালী জিনিস, এবং এটির মাধ্যমে আমরা এই রোগটিকে কন্টেইন করতে পারি বা থামিয়ে রাখতে পারি। আচ্ছা, আপনার দর্শকদের জন্য দুইটা ছোট ডেটা পয়েন্ট দেই আমাদের নিজস্ব ব্যবহারের জন্য, খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে এই ডেটা থেকে রোহিঙ্গা হোক বা হোস্ট কমিউনিটি বাঙালির হোক, দেখা গেল যে ওই যে সিমটমের কথা বললাম, উপসর্গের কথা, তো যারা গত 2 সপ্তাহে, মানে আমাদের ডেটা এভাবে কালেক্ট করে যে গত 2 সপ্তাহে আপনারা কি আপনার কমিউনিটি ছেড়ে কোথাও কমিউনিটির বাইরে কোথাও গিয়েছিলেন কিনা। মানে একটা ধরেন মাইগ্রেশন হতে পারে, বা একদম মানে শুধু একদিনের জন্য হয়তো কেউ বের হয়েছিল। দেখা গেল যে যারা গত 2 সপ্তাহ অনেক মানে একটু যাতায়াত বেশি করেছে, তাদের কিন্তু এই সিমটম উপসর্গের সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তো সেটা আরেকটা ডেটা পয়েন্ট হলো যে যারা রিপোর্ট করছে যে আমাদের কমিউনিটিতে রিসেন্টলি একজন মাইগ্রেন্ট ফেরত এসেছে, কম্পেয়ার টু যারা রিপোর্ট করছে না যে ওই কমিউনিটিতে কোনো মাইগ্রেন্ট ছিল না। যেগুলা কমিউনিটিতে মাইগ্রেন্ট ফেরত এসেছে কক্সবাজার ডিস্ট্রিক্টের মধ্যে, সেখানে ওই সিমটমের সম্ভাবনা 2.5 গুণ বেশি, 250%, 2.5 গুণ। এটা একটা বড় ধরনের খুবই কোয়াইট সিগনিফিকেন্ট আসলে। এবং এই তথ্যের উপরে ভিত্তি করে আমরা কাজ করতে পারি যে কিভাবে এবং কিভাবে কোনটা আমাদের ক্রাইটেরিয়া হতে পারে। তার মানে দেখা যাচ্ছে যে মানুষ যখন তার নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে, চলাফেরা বাড়ছে, তাদের মধ্যে উপসর্গ বাড়ছে, তার মানে তাদের মধ্যে রোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। একই সাথে যারা বাইরে থেকে যে সমস্ত জায়গায় ইনফেকশনটা বেশি ছিল, যেমন ইটালি বা ইউরোপের কোনো জায়গা থেকে তারা বাংলাদেশে এসেছে, সেই জায়গায় উপসর্গ বেড়ে যাচ্ছে। এবং যেটা বললেন যে প্রায় 250%, 2.5 গুণ বেশি, কোয়াইট সিগনিফিকেন্ট। ইটস কোয়াইট ফ্যাসিনেটিং যে কিভাবে এই পপুলেশন হেলথের ইনফরমেশন গুলো আমাদের কাজে লাগছে। এবং আমরা রিঅ্যাসুরিং যে আমাদের নেপথ্যে একটা বড় ফোর্স কাজ করছে এই তথ্য এবং ডাটার উপরে। আমি অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই যে এমফাসিস করা। এবং আমার মনে হয় যেটা খুব দরকার যে আমরা একটা জিনিস জানলাম, এবং এটা ভেরি রিঅ্যাসুরিং যে আমাদের বাংলাদেশের সরকার বিদেশে যে সমস্ত সংস্থা বা খুব নামকরা বিশ্ববিদ্যালয় যারা আপনাদের মতন বাঙালি অরিজিনের অর্থনীতিবিদ বা কম্পিউটার সায়েন্টিস্ট যারা আছেন, তাদের সাথে খুব ক্লোজলি কাজ করছে। এবং বাংলাদেশের এরকম একটা সংস্থা রয়েছে যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সরাসরি সংশ্লিষ্ট, যারা এই কাজগুলো করছেন। এবং আরো একটা জিনিস আমরা জানলাম যে বাংলাদেশের বিভিন্ন দাতা সংস্থাগুলো যারা বেসরকারি, তারা যে খুব ডিপলি এটার সাথে ইনভলভ, এবং আমাদের সোশ্যাল ট্রেসিং এর প্রাথমিক কিছু স্তর যে এক্সিস্ট করতো বাংলাদেশে, এবং সেটা যে বিভিন্ন লেভেলে কাজ করছে সেটাও জানলাম। তো অনেক ধন্যবাদ আপনাকে এটা বলার জন্য। এবং আমাদের এখনো যেটা বলবো সবার শেষে, যে সামাজিক দূরত্ব বজায় রাখেন। এখনো আমাদের অনেক দূর যেতে হবে। আমরা জানতে পারছি যে এগেইন ডাটার মাধ্যমে বা তথ্যের মাধ্যমে যে আমরা এখনো খুব সাময়িক পর্যায়ে আছি। যদি বলি যে এটা কার্ভের খুব শুরুতে আমাদের আছি, আমাদের দরকার হলো এই কার্ভটাকে নিচুতে রাখা
যাতে হসপিটালে বা স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ না পড়ে বা আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপর চাপ না পড়ে, এবং যেটা আস্তে আস্তে করে আমরা আবার নিচের দিকে নেমে যেতে পারি। তো অনেক ধন্যবাদ প্রফেসর মুশফিক আমাদেরকে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলাপ করার জন্য, এবং আশা করি আমরা সামগ্রিকভাবে এই 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 সমস্যার বাইরে যেতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ডক্টর আতিক।